উৎসুক চাউনিগুলো এবার কোটর ছড়ায়। আরমান চোখ পিট পিট করে বলল, জানিস না, তাহলে মেয়েটার এত খোঁজখবর রাখছিস কেন? নেহাত পছন্দ বলে? সে তো আমরা রাস্তায় একটু সুন্দর মেয়ে দেখলেই পছন্দ করে ফেলি, কিন্তু তো। তার কথা মাঝপথে টেনে নিল মুশফিক। চড়া কণ্ঠে বলল, তুই বাজে কথা বন্ধ কর। আমরা আর বিট্টু এক না। তীব্র কিছুক্ষণ নিচের পোড়া ঠোঁট শুভ্র দাঁতে কামড়ায়, মুহূর্তে পেরিয়ে বলে, কিছু একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে, সেটা জানার জন্য আমাকেও যেতে হবে ওখানে। মিরাজ অবাক হয়ে বলল, ওখানে মানে গাজীপুর? তুইও যাবে? গিয়ে কি করবে? মেয়েটাকে সোজা বলে দিবি তুই তাকে পছন্দ করিস? তীব্র খানিক দোলাচলে পড়েছে। এ বিষয়ে কোনো রকম অভিজ্ঞতা তার নেই। সংশয়ী কণ্ঠে শুধালো, পছন্দ করার কথা সরাসরি বলা ভালো। নাহিদ মাথা নেড়ে বলল, তুই কি পুষ্পিতাকে নিয়ে সিরিয়াস? বিট্টু, আমার মনে হয় সেটা ঠিক হবে না। মেয়েটা তো জানে তুই মাস্তান, আবার ওকে তুলেও এনেছিলি। সেই কারণে যাই হোক না কেন। তেতিয়ে উঠল আরমান। এখন কি বিট্টুকে তোর বুদ্ধিতে চলতে হবে? নাহিদ থেমে রইল। তীব্র চাউনি পাল্টে আসে, বাকুগুলো তুখর ভাবে কর্নারে মাথায়। একের পর এক স্নায়ু যুদ্ধের হুটিফুটি চলে। একদিকে ঘুরছে নাহিদের কথা, অন্যদিকে চোখে ভাসছে পুষ্পিতা ওকে দেখে পালিয়ে যাওয়ার দৃশ্য। সত্যি তো, মেয়েটার চোখে ও তো মাস্তান, আর এলাকায় এলাকায় তার যা বাধাই করার রেকর্ড সে শুনেছে নিশ্চয়ই। তাহলে জোড়াজুড়ি ছাড়া ওই মেয়ের সান্নিধ্য পাবে কি করে? মিরাজ ওকে ভাবুক দেখে বলল, তাহলে কি করবে? কিছু ঠিক করলে? তীব্র একটু চুপ থাকে, ছোট করে বলল, ভাবছি। তারপর বসা থেকে উঠে গেল। দু কদম এগিয়ে দোকানের একদম বাইরে গিয়ে সিগারেট ধরালো। এক একটা ধোঁয়া বাতাসে ছেড়ে ডুব দিল গভীর চিন্তার কুয়োতে। শাফিনের মুখে অমাবস্যা, ঘুটঘুটে অন্ধকারে হুড়হুড়ে মেঘমালা স্তূপ হয়ে উঠছে। মুশফিকের তীক্ষ্ণ চোখে সে নিরস মুখখানা খুব স্বচ্ছভাবে ধরা পড়ে। সে ওপাশ থেকে এসে বসলো ওর কাছে, কাঁধে হাত রাখতে চাইল শাফিন। ও বলল, তুই মুখে না বললেও আমি জানি তোর মনে কি চলছে এখন। মেয়েটাকে তোরও পছন্দ, এই তো? শাফিন চমকেছে, আশ্চর্য হয়েছে। চটপট করে নিজের হয়ে সাফাই দিতে গেলে মুশফিক শুনল না, আটকে দিয়ে বলল, কিছু বলতে হবে না। বিট্টুর মতো তুই অতটাও নিজেকে ঢেকে রাখার ক্ষমতা আয়ত্ত করতে পারিসনি শাফিন। তোর চোখ দেখে মন ঠাউর করার এটুকু যোগ্যতা আমাদের আছে। তবে আমার কি মনে হয় জানিস, বিট্টু হয়তো আরও আগেই তোর হাবভাব বুঝতে পেরেছে, যাতে তুই আর সামনে না এগোস। তাই এইভাবে ও আমাদের সবার সামনে সবটা বলে দিল। না হলে ওর যেই ইগো, এত সহজে একটা মেয়েকে ভালো লাগার স্বীকারোক্তি ও কোনো দিনও দিত না। বন্ধু হিসেবে বলছি, আমারও তাই মনে হয়। সব জেনে তোর আর না এগোনোই ভালো। এরকম মেয়ে হাজারটা আসবে যাবে, কিন্তু বিট্টুর মতো বন্ধু লাখে একটা। সেটা আমার থেকেও তো তোর ভালো জানার কথা। যে বন্ধু কেবল মুখের কথায় হাতে 5 লাখ টাকা বিনা শর্তে ধরিয়ে দিতে পারে, তার বিরোধিতা করা মানে নিজেকে অমানুষ হিসেবে পরিচয় দেওয়া। মাস্তান হই যাই হই, কারো সাথে বেইমানি করার মতো খারাপ হতে চাই না। এই অপরাধ ক্ষমার যোগ্য না রে বন্ধু। ফোঁস করে শ্বাস ফেলে চলে যায় মুশফিক। শাফিন নিরুত্তর বসেছিল, মাথা নামিয়ে নিল আরো। চেহারায় লেশমাত্র পরিবর্তন আসেনি, শুধু ঢোক গিলে চুপ করে থাকে। এয়ারপোর্টের বাইরে বিরাট ভিড়। এক একজন তাদের প্রিয়জনকে বিদায় জানাতে এসেছে। কেউ হই হই করে ঘুরতে যাচ্ছে বিদেশে, কারো চোখে জল, কারো ঠোঁটে হাসি। পৃথিবীতে প্রতিটা মানুষ পৃথক চিন্তায় বাঁচে, আলাদা আলাদা উত্তেজনায় গতিপথ ধরে তাদের মস্তিষ্কের কোষ। আজ মিথিলা পলাশের দেশ ছাড়ার দিন। গন্তব্য কানাডা, সম্পূর্ণ ভিন্ন এক দেশ, অচেনা এক জায়গা, ধুলো ময়লাহীন পরিষ্কার ভূমি। ওদের দুই পরিবারের সদস্যরাই বিদায় জানাতে এসেছে। সালমা বেগম ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, ভীষণ রকম চেষ্টা করছেন চোখের জল আটকাতে। এবার গেলে পলাশ দেশে ফিরবে আগামী 2 বছর পর। এতগুলো দিন মেয়েকে দেখতে পারবেন না, চাইলেও ছুতে পারবেন না বলে হাহাকার বাদ মানছে না নারীটি। ওদিকে খসিদুলও ভাসছেন সমান দুঃখে। ভদ্রলোকের চোখ ছলছলে। মেয়েটাকে বড্ড আদুরে মানুষ করেছেন, কখনো একটু বকাঝকাও করেননি। আশ্চর্য হলেও সত্যি, প্রিয়জনদের এত কান্না, এত হা হুতাশ মিথিলার হৃদয় ছুঁতে পারে না। অন্তপটের চওড়া পৃষ্ঠ ভেদ না করে পাশ কাটিয়ে গত হয় সব। ওর দুচোখে উপচে আসছে খুশি, উত্তেজনায় শরীরের ধমনীগুলো কাঁপছে। একদন্ত তর সইছে না যে কখন যাবে, কখন দেখবে রংচঙে ওই দেশ, কখন পাবে একটা বিলাসপ্রিয় জীবন। প্লেন ছাড়ার সময় ঘোষণা করা হচ্ছে, যাত্রীদের ভিতরে যাওয়ার পালা। মিথিলা শ্বশুর বাড়ির লোকদের সাথে কথা বলে মায়ের কাছে আসে, হেসে হেসে বলে, আসি আম্মু, ভালো থেকো।
এতক্ষণে চেপে রাখা কান্নার দলা পাকিয়ে বেরিয়ে এলো সালমার। নিজেকে সামলাতে ব্যর্থ তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। তস্ত্র 2 হাতে জড়িয়ে ধরলেন মেয়েকে। খোরশেদুল আরেক দিকে চেয়ে চোখ মুছলেন। মিথিলার মায়ের বুকে বেশিক্ষণ টেকেনি, মিনিট কয়েকই সরে এলো। বিদিষ্ট হয়ে বলে, উফ, এমন করে কেঁদো না তো। আর আব্বু, তুমিও কাঁদছো কেন? ধুর, দেশ ছেড়ে যাচ্ছি আমি, মরে তো যাচ্ছি না। খোরশেদুল জড়ীভূত ন্যায় চাইলেন মেয়ের দিকে। বুকে আগলে বড় করা মেয়েটা বাবা মায়ের কান্নায় বিরক্ত হচ্ছে। সালমার অবশ্য বিশেষ যায় এলো না। মেয়ের খচ্চরের স্বভাব আয়ত্তে তার। শুধু স্বামীকে দেখলেন এক পলক। এখনো অবিশ্বাস্য চোখে তাকিয়ে খোরশেদ। ওনার চোখ মুখের বিমূঢ়তা দেখে ছোট শ্বাস ফেললেন তিনি। একমাত্র এসবের মন নেই রাহাতের। সে নিরুৎসাহিত বোনের যাওয়া নিয়ে, বরং স্ফূর্ত মন মেজাজে বিদায় দিতে এসেছে। একটা 3/4 প্যান্টের উপর মোটু পাতলুর কার্টুন আঁকা টি শার্ট পরে দাঁড়িয়ে মায়ের পাশে। মিথিলা বাবা মায়ের পা ছুঁয়ে সালাম করে, পূর্বের ন্যায় বিস্তর হেসে বলে, যাই তাহলে, যখন যা লাগবে আমাকে শুধু জানাবে, পাঠিয়ে দেব। সালমা কিছু বললেন না। খোরশেদুল মাথায় হাত বুলিয়ে বললেন, ও মাথা দোলায়। আচ্ছা। তারপর চোখের নজর নেমে আসে নিচে। রাহাতের দিক চাই সে, বলে, ভালো থাকিস, ঠিক করে পড়াশোনা করবি, তোর জন্য অনেক চকলেট পাঠাবো। আর একটু কম কম খাস, দিন দিন তো আলু হচ্ছিস, এরপর তো গোল আলু হবি। রাহাতের হাসিটা অমনি মুছে গেল। এমনিতেও মিথিলাকে পছন্দ করে না। তার দেশ ছাড়া নিয়ে ছোট মাথায় ব্যথাও ছিল না। স্বাস্থ্য নিয়ে খোঁচা দেওয়ায় কোমল মন ফুঁসে উঠল গতিতে। আরো খেপে গেল এবার। মিথিলা যেতে চোখটা কুচকে বিড়বিড় করলো, শাকচুন্নিটা, তুই তুই দেশ ছাড়লে বাঁচি। পলাশ তখন ওর পরিবারের সাথে কথা বলে ব্যস্ত। মিথিলার বিদায় পর্ব শেষ করে এসে দাঁড়ালো। স্ফীত মুখ পিপড়ে রষ্টচিত্তে বলল, চলো। কথা থামিয়ে চাইলো পলাশ। মিথিলাকেও দেখলো পূর্ণ পূর্ণ চোখে। মেয়ের খুশি ধরছে না, উল্লাসিত বদন। পলাশ শ্বাস টেনে একপাশে ঠোঁট উঁচু করে হাসে, যেই হাসে পড়তে পড়তে হয়তো কোনো নতুন কিছুর আভাস। গাজীপুরে কদম ফেলার সপ্তাহখানেক ফুরিয়েছে পুষ্পিতার। আজ ওদের অনার্সে ভর্তি হবার দিন। আয়েশা খাতুনের ছুটি নেই, সাথে যেতে পারবেন না। তার উপর নতুন অফিস কামাই করা অসম্ভব। তবে সকল বন্দোবস্ত সেরে ফেলেছেন আগেই। নুহাদের এই বাসাটা ছোটখাটো, ড্রয়িং ডাইনিং এর আলাদা জায়গা নেই, দুটো একত্রে যোগ করে তৈরি। তবে গাজীপুরের এই এলাকায় এই বিল্ডিংয়ের সবচেয়ে বেশি ভাড়া। আজকে সকাল ভীষণ। নুহা খাবারের টেবিলের ওখানটায় মন মরা হয়ে বসে। কাল রাত থেকেই তার ছোটের হাসি গায়েব। তার পেছনে দেওয়ালের সেটে এক কোণায় দাঁড়িয়ে পুষ্পিতা। চোখে মুখের অবস্থা ভালো নয়। একটু পরপর বেকুলভাবে দেখছে নুহাকে। আয়েশা অফিসের জন্য একেবারে তৈরি হয়ে বসার ঘরে এলেন। দুই দিকে দাঁড়ানো দুজনকে একবার করে দেখে মেয়ের কাছে গিয়ে দাঁড়ালেন। ওর সামনে সাদা খাম বাড়িয়ে বললেন, তোমার ভর্তির টাকাটা। নুহা নড়ল না, একবার চেয়েও দেখল না সেদিকে। যেমন ছিল বসে রইল অমন। দীর্ঘ নিঃশ্বাস ফেলেন আয়েশা। মেয়েটা সে রাত থেকে মুখ কালো করে আছে, রেগে মেগে খায়নি, কথাও বলছে না। তার এই অদম্য তেজের কারণ খুব সাধারণ হলেও নুহার নিকটটা বিরাট কিছু। পুষ্পিতার আর তার ভার্সিটি আলাদা হবে এটা কিছুতেই মেনে নিতে পারছে না। সে স্কুল লাইফ থেকে দুজন একসাথে বসেছেও একই বেঞ্চে, তাহলে এখন দুজনের দুই প্রান্তে ভার্সিটি হলে মানা সম্ভব? পুষ্পিতা খুব সস্তা একটা ন্যাশনাল ভর্তি হবার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে খরচ অতি সামান্য। ওর এই সিদ্ধান্তের কারণ যাতে একটা টিউশনে দিয়ে হলেও নিজের পড়ার খরচটুকু চালাতে পারে। আর ওখানকার পড়াশোনার অবস্থা একেবারেই সচ্ছল নয়। ভালো প্রফেসর, লেকচার কিছুই নেই। সব রকম খোঁজ আয়েশা নিয়েছেন। জেনে শুনে নিজের মেয়েকে ওখানে পড়ানোর মতো ভুল কোনো মা করে? তিনি জানেন পুষ্পিতা একরকম বাধ্য হয়ে ওখানে ভর্তি হচ্ছে, কিন্তু নুহা সেই বাধ্যবাধকতা নেই। আর যাই হোক, ওকে অন্তত একটা নামি দামি ভার্সিটিতে পড়াতে চান আয়েশা। পড়াশোনার যে কত গুরুত্ব সেটা নিজেকে নিয়ে হাড়ে হাড়ে টের পেয়েছেন নারীটি। আজ যদি গণ্ঠমূর্খ হতেন, স্বামী মারা যাওয়ার পর ওর ঘাড়ে বোঝা হতো, সাথে নানান রকম মুক্ত কটুবাক্য। কিন্তু না, আজকে কেবলমাত্র চাকরিটার জন্যই মাথা উঁচু করে বাঁচতে পারছেন তিনি। আত্মীয় স্বজন প্রথমে বাঁকা কথা শোনালেও এখন যেন গলে গলে পড়ে। মেয়ে নিরুত্তর ভাবমূর্তি দেখে আয়েশা চুপচাপ খামটা টেবিলের উপর রাখলেন। রাগ ঢাক নিয়ে টু শব্দ করলেন না। মেয়ে অবুদের মতো কিছু বললেও বা সায় দিতে হবে? দুনিয়ার তার সব জেদ মেনে নিলেও এই লেখাপড়া নিয়ে কোনো রকম আদিক্ষেতা দেখাতে পারবেন না তিনি। পুষ্পিতার শুকনো আদল, ভীষণ রকম কষ্টে দাপাচ্ছে বুক। নুহার ভার্সিটি আলাদা হবে ভাবতেও কান্না পেয়ে যাচ্ছে। অথচ সেই কলেজে বসে দুজনের কত শত পরিকল্পনা। ভার্সিটিতে এই করবে, সেই করবে, জীবনের ওই একটা ঘটনা আজ কোথায় নিয়ে যাচ্ছে ওকে?
পুষ্পিতার বক্ষ ফোরে দীর্ঘ নিঃশ্বাস আসে, ব্যর্থতায় মোড়ানো সেই দীর্ঘ নিঃশ্বাসের প্রতিটা লিপি। তার উপর নতুন জায়গা, সবকিছু অচেনা অদেখা। ভার্সিটিতে একটা মানুষকে তো চেনা নেই, কে কেমন হবে তাও জানে না। সে যে মাছের অন্তর্মুখী পেয়ে কার সাথে মিশবে, কিভাবে মিশবে, কিচ্ছু জানে না। আয়েশা এবার ওর কাছে এলেন। মাথা নিচু করা মেয়েটাকে দেখলে সূক্ষ্ম নজরে। ফুলের মতো বেদুর মুখ পটটা দেখলেই প্রখর মায়ায় ভিতরটা উতলে আসে ওনার। এই যে দুই বান্ধবী আলাদা হয়ে যাচ্ছে, এটা কি চান তিনি? চাইতে পারেন, কিন্তু সেও যে অপারক এখানে। নুহার ভার্সিটির সেমিস্টার ফি মোটা অঙ্কের, সেখানে পুষ্পিতাকে পড়ানোর সাধ্য তার নেই। একা মানুষের বেতন দিয়ে এত কিছু সম্ভব? তার উপর নুহার বাবার লোন ছিল কিছু, যেগুলো একটু একটু করে প্রতি মাসে বয়ে যাচ্ছেন তিনি। পরাস্ত শ্বাসটা খুব সন্তর্পণে বক্ষ পিঞ্জরে আগলে নিলেন আয়েশা। মাঝে মধ্যে না চাইতেও কঠোর হতে হয়। এর জ্বালা যে কতটা ভয়াবহ সে সম্মুখীন হয়েছে সেই জানে। আয়েশা একই রকম খাম বাড়ালেন পুষ্পিতার দিকেও, খুব নম্র কণ্ঠে জানালেন, এটা তোমার ভর্তির 4,000 টাকায় আছে। অমনি শশব্যস্ত ঘুরে চাইল নুহা। আশ্চর্য তার চাউনি, এতক্ষণের হাস্যহীন মুখটা ঝলকে উঠল সবেগে। পুষ্পিতা মুখ তুলল, কোটর ভর্তি অবিশ্বাস নিয়ে একবার খাম দেখল, পরের বার আয়েশাকে, অনিশ্চিত তার কণ্ঠ। আমার? হ্যাঁ তোমার, তুমি তো ভর্তি হবে আজ, সেখানে টাকা জমা করতে হবে যে। বিস্ময়ে বিভোর পুষ্পিতা, গোটা বিষয়টা কল্পনার বাইরে ছিল যে। শূন্য দৃষ্টিতে চেয়ে থাকলো কিছুক্ষণ। আয়েশা কপাল কুঁচকে বললেন, এমন করে তাকিও না, অস্বস্তি হচ্ছে। ধরো অফিসে যাব না, সারাদিন খাম ধরে দাঁড়িয়ে থাকবো। গত রাত থেকে মায়ের উপর চড়াও হওয়া অভিমান হুড় হুড় করে উবে গেল নুহার। ফটাফট ফুটতো পায়ে ছুটে এলো সে, খুশিতে আপ্লুত কণ্ঠে বলে, আম্মু তুমি সত্যি ওকে ভর্তির টাকা দিচ্ছ? মেয়ের দিকে চাইলেন আয়েশা, কপালের ফাঁজ মিলিয়েছে। নুহার দু ঠোঁট ভর্তি হাসিটায় ভিমড়ি খেলেন নীরবে। রাত থেকে এই মেয়ে গোমরা মুখে বসেছিল, কে বলবে? দুপাশে মাথা নেড়ে বললেন, বিশ্বাস না হলে খাম খুলে দেখে নাও। নুহা বিগলিত হেসে বলল, না না বলেছো, ওটাই হবে। তারপর বুক ফুলিয়ে শ্বাস ফেলল সে। চকচকে নেত্রে পুষ্পিতার দিকে চাইল। সে তো মনে মনে ভেবেই রেখেছিল ওর ভর্তি অর্থটুকু নিজের জমানো টাকা থেকে দেবে। মা আগে ভাগে দেওয়াই ভালোই হলো। পুষ্পিতা তখনও একই রকম চেয়ে বাকরুদ্ধ, সে নড়ছে না, খাম ধরছে না দেখে তাড়া দিলেন আয়েশা। কি দেখছো, ধরো। পুষ্পিতা মাথা নুয়ে নিল এবার, খুব ধীরজ গলায় বলল, ইয়া আন্টি, কিছু মনে করবেন না, টাকাটা আমি নিতে পারবো না। ওনার আগে নুহা হড়বড়ে ভঙ্গিতে বলল, নিতে পারবি না মানে? কেন পারবি না? হাতে ব্যথা তোর? নয়তো তাহলে কি সমস্যা? টাকা না হলে ভর্তি হবে কি করে? আয়েশা বললেন। আহ থামো। তারপর পুষ্পিতাকে বললেন, তুমি কি আমার সাথে ফর্মালিটি করছো পুষ্পিতা? তা করো, ভালো, তা করা ভালো, কিন্তু এখন তোমার যা পরিস্থিতি তাতে ফর্মালিটির সময় এটা নয়। আর যদি ভাবো আমি তোমাকে করুণা করছি, তবে বলবো তুমি ভুল। আমি তোমাকে সাহায্য করতে চাচ্ছি মাত্র, জীবনে একটু এগিয়ে যাওয়ার রাস্তা চেনাচ্ছি। কতটা এগিয়ে দিতে পারবো জানি না, তবে সর্বোচ্চ চেষ্টাটুকু করব। এরপরেও যদি নিতে অস্বস্তি লাগে তাহলে বলবো ধার নাও, যখন নিজের অবস্থায় ফিরবে তখন না হয় ফেরত দিয়ে দিও। পুষ্পিতার গতিতে ওনারা বাড়ানো হাত মুঠোতে ধরে বলল, আমায় ভুল বুঝবেন না আন্টি, আমি আসলে বলতে চাইছিলাম আমার এখন টাকার প্রয়োজন নেই, আমার কাছে যা আছে তা দিয়ে হয়ে যাবে। নুহা তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, তোর কাছে টাকা আছে মানে? কোত্থেকে এলো টাকা? তুই তো সেদিন ঘর থেকে এক কাপড়ে বের হয়ে এসেছিলি, একটা ওড়না অবধি গায়ে ছিল না, সেখানে টাকা কি উড়ে উড়ে এলো? নুহা রেগে যাচ্ছে। আয়েশা ওকে শান্ত করতে বললেন, উত্তেজিত হইও না, ও কি বলে শুনতে দাও। ও কি বলবে? ও কেন টাকা নিচ্ছে না আমি জানি, ভাবছে আমি দয়া করে। পুষ্পিতা মাঝপথে উদ্বেগ নিয়ে বলল, না না না, আমি তা কেন বুঝবো? তুই ভুল বুঝিস আমাকে। তাহলে টাকা কই পেলি? বলতে বলতে আচমকা চোখ পড়ল পুষ্পিতার হাড় দেখানো গলায়। তৎক্ষণাৎ কথা থামে, চিবুক শক্ত করে বলে, তোর গলার চেইন কই পুষ্পিতা? পুষ্পিতা নিশ্চুপ, চিবুক গলায় নেমেছে। নুহা যা বোঝার বুঝলো, রেগে মেগে অস্থির হয়ে বলল, তুই আমাকে বেস্ট ফ্রেন্ড বলিস না?
আমাকে এভাবে অপমান করবি সেজন্যে? আমার সাহায্য নিবি না? মায়ের শেষ চিহ্ন দেওয়া চেইনটাও বেঁচে আসবি? তাহলে বন্ধু ডাকিস কেন আমায়? পুষ্পিতা ছটপট করে উঠল ও রাগ থামাতে, নিজের পক্ষে সাফাই দিতে। কিন্তু কি বলবে, কোত্থেকে বলবে জানে না। আয়শা সমান তাজ্জব হয়ে বললেন, এই কাজ কখন করেছো? তুমি তো বাইরেও যেতে না, কার কাছে বিক্রি করলে? পুষ্পিতা বেশ কয়েকবার শুষ্ক ঠোঁট জিভে ভেজালো। নুহার প্রতিক্রিয়া নিয়ে আতঙ্ক লাগছে। সময় নিয়ে থেমে থেমে বললেন, উত্তরে থাকতে করেছি, আমাদের পাশের বাসার আন্টির কাছে। হাততালি দিয়ে উঠল নুহা। বাহ বাহ, খুব ভালো কাজ করেছিস। একেবারে সেরা চেইন বিক্রেতা অ্যাওয়ার্ড দেওয়ার মতন যোগ্য কাজ। তুই প্লিজ আমার কথাটা শোন। ও তেতে বলল, একদম চুপ, কিচ্ছু শুনবো না আমি। তুই আমার সাথে কোনো দিনও কথা বলবি না, আমার নামও নিবি না মুখে। পুষ্পিতা কাতর চোখে চায়, ভরে ওঠে তার হরিণী নয়ন। আয়শা বললেন, আহা নুহা, তুমি অহেতুক রেগে যাচ্ছ কেন? অহেতুক রেগে যাচ্ছি? সব জেনেও এটা বলবে আম্মু? হ্যাঁ বলবো, কারণ পুষ্পিতার বিষয়টা আমি বুঝতে পারছি। তুমি পারছো না, অবশ্য তোমার পারার কথাও নয়। তিনি পুষ্পিতার আরেকটু কাছে গিয়ে দাঁড়ালেন। ওর দুই বাহু ধরে মৃদু হেসে বললেন, খুব ছোট থেকে দেখেছি তোমাকে, স্বভাবে তুমি অত্যন্ত নরম একটা মেয়ে, কাদামাটির মতো যাকে আছড়ে খামচে নিঃশেষ করা যায়। কিন্তু সেই নরম মেয়েটির ভেতর ভেতর আত্মসম্মান যে এত প্রবল তা তো জানতাম না। পুষ্পিতা অশ্রু সজল চোখ তোলে। নুহা হতবাক হয়ে বলল, আম্মু কিসের আত্মসম্মান? তুমিও ওকে সায় দিচ্ছ? না, সাই দিচ্ছি না, তবে অ্যাপ্রিসিয়েট করছি ওর নিজেকে সম্মান করার বিষয়টাকে। আসলে এই পথটা আমিও পার করে এসেছি তো নুহা, তাই আমি জানি। তোমার বাবা মারা যাওয়ার পর আমাকেও কম কিছু সম্মুখীন হতে হয়নি, কিন্তু কত মানুষ দয়া দেখাতে এসেছিল। তোমার কাকারা তোমাকে লেখাপড়া করানোর জন্য নিজেদের বাসায় রাখার কথা বলেছিল আমায়, কিন্তু আমি তাদের প্রস্তাবে রাজি হইনি, কারণ আমি চাইনি তুমি কারো দান নিয়ে বড় হও। সবার নিকট দানের পাত্রী মাথা নিচু করে বাঁচো। নিজে চাকরি নিয়েছি, কষ্ট হলেও তোমাকে শিরদাঁড়া উঁচু করে বাঁচার পথ করে দিচ্ছি। একটা কথা আমি বিশ্বাস করি জানো, নিজের টাকায় কুড়ে ঘরে থাকার যে আনন্দ অন্যের টাকায় বিলাসবহুল কামরাতে থাকার মধ্যেও তা নেই। পুষ্পিতা, আমি তোমাকে সাপোর্ট করছি, এই আত্মসম্মানটা সবসময় বজায় রেখো। তবে হ্যাঁ, চেন টেন বিক্রি করে নয়, তুমি চাইলে আমি তোমাকে কিছু টিউশনির ব্যবস্থা করে দিতে পারি। পুষ্পিতার ব্যগ্র কণ্ঠ। সত্যি আন্টি? হ্যাঁ, আজকেই ব্যবস্থা করছি, দাঁড়াও। আর এইবারের মতো টাকা ব্যাগে ভরে নিলাম, যদি কখনো লাগে চাইতে কিন্তু সংকোচ করো না। পুষ্পিতার চোখে জল নিয়ে হাসলো। পরপর চট করে আয়শাকে জড়িয়ে ধরল দু হাতে। ফুপিয়ে কেঁদে বলল, আমার মনিও আপনার মতো ছিল, আমার কিছু না বলতেই কিভাবে যেন সব বুঝে যেতেন। কিছু চমকেছেন আয়শা। হেসে ওর মাথায় হাত বুলিয়ে বললেন, বড় হও মা, অনেক বড় হও জীবনে। নুহা ভেঙচি কেটে মুখ ঘোরালো, থমথমে কণ্ঠে বলল, মাকে জড়িয়ে ধরে কাঁদলেই সে গলবে, কিন্তু আমি গলবো না। ঘরের দিক হাঁটে ধরতে পুষ্পিতা ওর গলা হামলে ধরলো পেছন থেকে। ঝুলতে ঝুলতে বলল, তোর গলতে হবে না, তুই এমনিতেই আমার আদুরে বরফ। হঠাৎ রাতের বেলা তীব্রকে খাবার টেবিলে দেখে সিঁড়িতে থমকালেন জামশেদ। দুই আখিতে ভিব্রম নিয়ে চেয়ে রইলেন কিছুক্ষণ। একবার চোখ বোলালেন দেওয়াল ঘড়ির দিকে। সবে 10টা বাজে এখন। সরকারি ছুটির দিন বলে তিনিও তাড়াতাড়ি ফিরেছে, কিন্তু এ ছেলে তো 12টার আগে ঘরে ঢুকে না, 10টাও তো ভুলেও না। আজ হঠাৎ কি হলো? দাঁড়িয়ে কেন? খাবারটা কি ওখানেই খাবেন? গভীর ধ্যানে থাকা জমশেদ নড়ে উঠলেন সাহসা। ছেলের তেরা কথায় মেজাজটা চটে গেল। গম্ভীর চেহারায় নেমে এলেন নিচে। টেবিলের কাছে আসতেই লুৎফা তাড়াহুড়ো করে চেয়ার টেনে দেয়। নবাবের ন্যায় বসলেন তিনি। তীব্র মায়ের দিকে কপাল কুঁচকে তাকায়। ওনার তো হাত আছে, চেয়ারটা নিজেও টেনে নিতে পারতেন। তোমার দিতে হলো কেন? তুমি ওনার বউ, বেতনভুক্ত চাকর নও কিন্তু। লুৎফা চাপা কণ্ঠে বলল, আহ চুপ করো না।
ভিতর ভিতর কটমটিয়ে উঠলেন জামশেদ, কিন্তু এই মুহূর্তে তর্ক করে অশান্তি সৃষ্টির বিন্দুমাত্র ইচ্ছে নেই বলে চুপচাপ গিলে নিলেন তেজ। ভাতে হাত দিতে দিতে এক পলক তীব্রর দিকে চাইল, উসখুসের মাত্রা জোরালো। কিছু জিজ্ঞেস করতে চাইছেন, তীব্র একবারও ওনাকে দেখেনি, কিন্তু ফটাফট বলে ফেলল। কিছু বলার থাকলে বলুন, মনের মধ্যে কথা চেপে রাখা ঠিক না। থতমত খেলেন তিনি, বিস্ময়টুকু ঢেকে রেখে ভারী কণ্ঠে বললেন। তীব্র মুখের উপর জানালো, কোনো মদের ক্লাব খোলা ছিল না, তাই যেতে পারিনি। ভয়ানক রুষ্ট চোখে চাইলেন তিনি। পরের লাইনে এটাই তো বলতে চেয়েছিলেন, আপনার কষ্ট কমাতে আমি বলে দিলাম। জামশেদ হতবম্ব, পরপর খ্যাপাটে গলায় বললেন। তীব্র উদ্বেগহীন জানালো, জানি নিজের কথা না জানার মতো বেকুব কেউ হয়। আমি নিঃসন্দেহে ভীষণ বেয়াদব একটা ছেলে। আসলে ছেলে মেয়েদের আদব শেখাতে হলে বাবাদের সময় দিতে হয়। আপনি সময় দেননি, তাই আমি বেয়াদব। জামশেদ টেবিল থাপড়ে বললেন। শব্দ করে হেসে উঠল তীব্র। কিছু বলল না, এতে গায়ে আগুন ধরে গেল জামশেদের। হাসির মধ্যে স্পষ্ট বিদ্রোহের আভাস পেয়ে তেতিয়ে এলেন মস্তক। রাগে গজগজিয়ে খাবার ছেড়ে দাঁড়ালেন। লুৎফা আটকে উঠলেন আরেকবার। সবসময় বাবা ছেলের ঠান্ডা তর্কযুদ্ধে অসহায় হয়ে পড়েন তিনি। বাবার দেখা দেখে তীব্র দাঁড়ালো আজ। পেছন থেকে ডেকে বলল, পালিয়ে যাচ্ছেন কেন? জামশেদ থেমে দাঁড়ায়, চোখ কুঁচকে ঘুরে চেয়ে বলে, প্রতিবার আমার সাথে কথায় না মিললেই খাবার রেখে উঠে যান। এটা এরকম পালিয়ে যাওয়াই তো? তীব্র এবারও হাসে, ঘাটটা দুদিকে মটমট করে কাত করে বলে, এই অসভ্যের যে এখন আপনার থেকে একটা জিনিস চাই ড্যাড, আর সেখানে না বলার কোনো সুযোগ আপনার নেই। জামশেদ ভ্রান্ত নজরে চেয়ে, অনীহ তার কণ্ঠ। তীব্র গ্লাস উঠিয়ে চুমুক দিল, দুই ঠোকে গলা ভিজিয়ে রেখে দিল স্থানে। তার অহেতুক সময় কাটানো আর বাবাকে অপেক্ষা করানোর ফোন দিয়ে বেশ বুঝলেন ভদ্রলোক। দাঁত চেপে দাঁড়িয়ে রইলেন তাও। তীব্র আঙুলে ঠোঁট মুছে যায়, চোখ ছোট করে বলে, কি যেন বলছিলাম? পুরো কণ্ঠ জামশেদের। আমি এখন থেকে শহরে থাকবো কম, গাজীপুরে থাকবো। লুৎফা তড়িঘড়ি করে শুধালেন, গাজীপুর? ওখানে কেন যাবি? কাজ তো একটা আছে, আপনাদের বলতে চাইছি না। তবে ভাববেন না, আপনার দরকার পড়লে ডাকবেন, সময় পেলে নিশ্চয়ই আসবো। জামশেদের একই প্রশ্ন। জামশেদ একটু চুপ থেকে বললেন, ওখানে একটা ভার্সিটি আছে, নামটা ভার্সিটি, সেখানে আমার ঢোকার ব্যবস্থা করে দিন। জামশেদ কৌতূহলে ডুবু ডুবু দশায় স্ত্রীকে দেখে নেন একবার। তীব্র ফিচিল হেসে বলল, মন্ত্রীদের মুখে এমন কথাবার্তা মানায়? আমি এই বয়সে নিশ্চয়ই পড়তে যাচ্ছি না। অ্যাজ এ জুনিয়র লেকচারার আপনি আজ কালের মধ্যেই তার সমস্ত বন্দোবস্ত করে দেবেন। জামশেদ অবরুদ্ধ, বিস্ময়হতের মতো ফ্যালফ্যাল নজরে চেয়ে রইলেন ছেলের দিকে। এবড়ো থেবড়ো খাড়া খাড়া সোনালি চুল, এলোমেলো শার্টের কলার, হা করে বেরিয়ে থাকা বক্ষ ভাগ, কবজিতে ব্রেসলেট, গলায় রূপোর শিকলের ন্যায় চেইন পড়ুয়া ছেলে হবে লেকচারার। মোড়ের বিখ্যাত বিট্টু মাস্তান, যে কিনা নিজেই পাশ করত শিক্ষকদের ভয় দেখিয়ে নম্বর আদায় করে, সে ছাত্রছাত্রী পড়াবে। অমন দুর্লভ দৃশ্যটা কল্পনা করে খুক খুক করে কেসে উঠলেন জামশেদ। কাশির তোপে রীতিমতো বুক ব্যথা উঠে গেল। বাম পাশটা চেপে ধরে তৎক্ষণাৎ ধপ করে বসে পড়লেন সোফাতে। এক ঝাঁক সোনালি রোদ্দুর আর ভোরের শান্ত আবহের মাঝে তীব্র ছাদবিহীন লাল জিপ ছুটছে। এখনও সেই চিরাচারিত বন্ধুরা সাথে। এয়ারপোর্ট থেকে ফিরছে তারা। শাফিনের ফ্লাইটের সময়সূচি আজ। মায়ের উন্নত চিকিৎসা হেতু ভারতের পথে উড়াল দিয়েছে সে। সকাল সকাল তীব্ররা দল বেঁধে সেখানে গিয়েছিল বন্ধুকে বিদায় জানানোর জন্য। শাফিন থাকলে সবসময় পিছনে বসত মিরাজ, আর জায়গা পেয়েছে তীব্রর পাশের সিটে। তার মেজাজ চমচনে, সিগারেট ফুঁকতে ফুঁকতে শীষ বাজছে গলায়। তীব্র নজর রাস্তায়। এই সময় পথে যানবাহন স্বল্প হওয়ার কথা হলেও পোর্ট এরিয়ায় গতানুগতিক জ্যাম। তার ফর্সা মুখ বিপর স্ফীত, ঘুম হচ্ছে না কিছুদিন। কোনো এক অমুক চিন্তায় মস্তকের সমগ্র কোষ ব্যস্ত হয়ে থাকে। কতক অব্যস্ত ভাবনা স্নায়ুতে দাপিয়ে বেড়ায় নিরন্তর। তন্মধ্যে নাহিদ মন খারাপ করে বলে, শাফিন যাওয়ার সময় মুখটা কেমন করে রেখেছিল দেখেছিস? মনে হচ্ছিল কেঁদে দিবে। আমাদের ছাড়া যেতে হয়তো খারাপ লাগছিল বেচারার। বিপরীতে ফোঁস করে শ্বাস ফেলল মুশফিক। শাফিনের মন খারাপের সঠিক হদিশ সে যে একটু হলেও জানে। প্রসঙ্গ কাটাতে আবদার ছুড়ল,
বিট্টু চা খাবো। একটা টং দেখে থামাস তো, মাথাটা ধরেছে খুব। আরমান জানালো। আমরাও। মিরাজ কেমন খ্যাক করে উঠল। মাথা থাকলে ব্যথা করবেই, এর জন্য যেখানে সেখানে চা খেতে হবে? এরকম হলে বগলে ফ্লাক্স নিয়ে করবি। আপাতত বাড্ডায় কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে। পরপর ফুসফুস করে বলল। মঞ্জু নামের এক মা, এলাকায় নতুন সেলুন বেশ হয়েছে। কোথা থেকে এসেছে কে জানে, তবে সাগরদের কলিজা বিশাল। নানুকে দিয়ে এই মাসে চাঁদা আনতে পাঠিয়েছিলাম, দিল না। ওর সেলুনের কাজ না ভাঙা অবধি আমি শান্তি হচ্ছে না বিট্টু। মুশফিক মস্তক ঝুলিয়ে বলল। ঢাকায় নতুন মনে হয়, আমাদের চেনে না ওই জন্য। ভাবিস না, বায়োডাটা পেলেই আপনা আপনি টাকা দিয়ে দিবে। তীব্র শুধালো। কত নম্বর গলিতে? আরমান উদ্বেগ নিয়ে বলল। একেবারে ভেতরের দিকে, শপিং সেন্টারে আছে না, ওটার উল্টো পাশের গলির শেষ মাথায়। ওই জন্যই তো এতদিন দেখিনি। এসেছে নাকি সপ্তাহখানেক। যাকগে, এসব ছোটোখাটো ব্যাপার নিয়ে তুই ভাবিস না, আমরা আসি তো। তার জবাব এলো। কাল থেকে আমি এমনিতেও বাড্ডায় থাকবো না। চকিতে চাইল সবাই। মিরাজ স্থূল স্থূল বাঁধিয়ে বলল। থাকবে না? থাকবে না মানে? গাজীপুর যাব। সে তো জানি, কিন্তু শহরে থাকবে না কেন? তুই কি ওখানে পার্মানেন্টলি যাচ্ছিস? চোখ বড় বড় করে বলল আরমান। জানি না, টেম্পোরারি গেলেও সময় লাগবে। তবে সপ্তাহে 2-3 বার আসবো এখানে, ততক্ষণ তোরা সামলাবি। মুশফিক মাথা চুলকায়। বলতে গেলে বন্ধুদের মধ্যে তার বুদ্ধি প্রখর, কিন্তু শক্ত তীব্রর পোক্ত কথা আপাতত ঘটে ঢুকছে না। নাহিদ বলল। তুই তো সেদিন কিছুই বললি না, কি করবি কিছু ভেবেছিস? ওরা আগ্রহ ভরে চাইল। কি ভাবলি? তীব্র খুব গুছিয়ে বলল। নাহিদের কথা ঠিক, পুষ্পিতার কাছে আমি মাস্তান। মেয়ে যা ভীতু, আমাকে দেখলে ভেগে যাইস। যেখানে পছন্দ করি জানলে না হার্ট অ্যাটাক করে মরে। তারপর বিড়বিড় করলো, ভীত মেয়ে একটা। তাহলে এখন? তার ছোট নিরুদ্দিক উত্তর। ভদ্র হব। কথাটাই পুষ্পিতার নয়, মাইক্রোমিটার বেগে অ্যাটাক হলো ওদের। এক একজন মুখ থুবড়ে হোঁচট খেলো যেন। গোল গোল চোখে চেয়ে বলে। ভদ্র হবি তুই? ভদ্র হবি তুই? তীব্রর অস্বস্তি দেখা যায় না। ও যে বন্ধুদের প্রতিক্রিয়ার মজা পেয়েছে, হাসলো ঠোঁট কামড়ে। কিন্তু খুশি হয়ে গেল নাহিদ। তীব্র ভালো হওয়া মানে ওর আনন্দের সীমা নেই। চকচকে নেত্রে চেয়ে বলল। সত্যি ভদ্র হয়ে যাবি বিট্টু? খুব ভালো হবে তাহলে। এই মাস্তানি টাস্তানি তো এমনিতেও ভালো কথা নয়, বল। তবে প্রভাব পড়ল বাকিদের উপর। তারা তখনও হজম করতে পারেনি। কিছুক্ষণ স্তব্ধ বসে থাকলো তিনজন। পরপরই মিরাজ হাহাকার করে বলল। তুই একটা মেয়ের জন্য এতদিনের মাস্তানি ছেড়ে ভদ্র হয়ে যাবি? আমাদের এতদিনের নাম ডাক, বিট্টু মাস্তানের গ্যাং সব শেষ করে দিবি? এ কি শুনলে বিট্টু? না না, এ হতে পারে না। এই কথা শোনার আগে আমার মরণ কেন হলো না? বলতে বলতে দু হাতে বুক চাপড়ালো মিরাজ। তীব্র সশব্দে ধমক দেয়। থাম। ও থামলো, কিন্তু মুশফিকও সমান দুঃখী গলায় বলল। তুই সত্যি সব ছেড়ে দিবি আমাদেরও? তীব্র জিপের হুইল খোঁড়াতে খোঁড়াতে কার বাঁকায়, কপাল কুঁচকে বলে। ছেড়ে দেবো কখন বলেছি? মুশফিকের কথায় সতর্কতা। এই যে বললি ভদ্র হবি। ভদ্র হব বলেছি, সত্যি হব নাকি? আরমান বুঝতে না পেরে বলল। মানে? চতুরের ন্যায় হাসলো তীব্র। চোখের চাউনিতে স্বচ্ছ চালাকি লেপটে জানালো। মিথ্যা মিথ্যা ভদ্র। চারজন মুখ চাওয়াচাই করে। মুশফিক চোখ পিট পিট করে বলল। মিথ্যে মিথ্যে, সেটা কিভাবে? তীব্র তপ্ত স্পষ্ট স্বর। বিট্টু মাস্তান থেকে তীব্র রেজা তালুকদার হব যেভাবে, ঠিক সেভাবেই। তারপর ওদের দিকে চেয়ে বলল। তোরা জানবি আমি খারাপ, আমি জানবো আমি খারাপ, গোটা ঢাকা শহর জানবে বিট্টু খারাপ। শুধুমাত্র পুষ্পিতা জানবে তীব্র রেজা তালুকদার ইজ ওয়ান অফ দ্য বেস্ট জেন্টলম্যান ইন দ্য ওয়ার্ল্ড। সবাই শূন্য দৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ। পুরো কথাটাই মাথার উপর দিয়ে গেল। নাহিদ কৌতূহলে গলা ভিজিয়ে শুধালো। তা কি করে সম্ভব? তীব্র চোখ ছোট করল। কেন?
কাল তুই বললি না আমি মাস্তান জানলে ও উল্টো পথে পালাবে, সেজন্যই এমন বুদ্ধি করেছি। মেয়ে পালাবে না, দিনে 3 বার সালাম ঠুকবে আমায়। আরমান বোকা বোকা কণ্ঠে বলল। সে তো তোকে সবাই এমনিতেই সালাম দেয়, মেয়েটার সালামে এমন কি এসে যাবে? তীব্র বিদিষ্ট হয়ে বলল। গর্ধব, যা বুঝিস না তা নিয়ে কথা বলিস কেন? সে ঠোঁট উল্টায়। আমার কি দোষ? তুই আজকাল এত পেঁচিয়ে কথা বলছিস, কিভাবে বুঝবো? তুই তো এমন ছিলি না রে ভাই, একটু সোজা করে বল না। তীব্র কটমটে কণ্ঠে বলল। আমি যে কতগুলো আহাম্মক পুষছি তোরা তার প্রমাণ। এনিওয়ে, খুব শীঘ্রই আমি পুষ্পিতার নতুন ভার্সিটিতে জয়েন করছি, লেকচারার হয়ে। এই কথা যেন কোনো কথা ছিল না, ছিল বিকট শব্দে বাজ আছড়ে পড়ার আওয়াজ। সবেগে মাথা ভো ভো করে চক্কর কাটলো ওদের। কোটর রেখে বেরিয়ে এলো চোখ, সমস্বরে চিৎকার করে বলল। মিরাজ আওড়ালো। কি লেকচারার? ভার্সিটির। মুশফিক বলল। তাও বিট্টু? নাহিদ হতবাক হয়ে বলল। এ কি শুনলাম? এমন শক্ত মিথিলার বিয়ে হওয়াতেও পাইনি। মিনিট কয়েক কেউ নড়ল চলল না, তবে সবার চোখের সামনে অতীতের কিছু কথা ছবির মতো ভেসে ভেসে উঠল। একবার পরীক্ষার হলে তীব্রর পাশে টপারের সিট পড়ে। সচেতন ছেলেটা কিছুতে নিজের খাতা দেখে ওকে লিখতে দিবে না, এ নিয়ে বেশ রং তামাশা করলো হলে। ইনভিজিলেটরের নালিশ অব্দি ঠুকলো। আর তারপর যখন পরীক্ষা শেষে বের হলো, তীব্র হাতির কারিশমায় নাক মুখ ফাটিয়ে ঘরে ফিরল বেচারা। পরের পরীক্ষাগুলোর কাহিনী উল্টে গেল পুরোপুরি। প্রতিটা পরীক্ষায় তীব্রকে শুধু খাতা মেলে দেখানোই নয়, পড়ছিল কিনা নিজে ওর খাতায় লিখে দিত। সেই ছেলে কিভাবে? ওদের মাথা ঘোরা কমলো না। মিরাজের মনে হলো তার সামনে অন্ধকার নেমেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তৎপর বোতল নিয়ে ছিপি খুলে চোখে মুখে ঝাপটে দিল জলের। ঘন ঘন শ্বাস ফেলে আকাশের দিকে মুখ করে বলল। হ্যাঁ, পৃথিবী। আর যদি আমি মরে যাই তাহলে মনে রেখো, বিট্টুর দেয়া চমকের জন্য মরেছি। দয়া করে এমন ভয়াবহ চমকের সম্মুখীন আর কোনো অবহেলাকে করবো না। মুশফিক বলল। আমাদেরও মাথায় একটু পানি দেওয়া উচিত, সব কেমন ঝাপসা দেখছি, কানেও আফসা শুনছি। তীব্র রেগে মেগে বলল। এজন্যই তোদের কিছু বলতে চাই না। মিরাজ তচ্ছ ওর দিকে এগোলো, উড়ো চিপতে চিপতে বলল। না না ভাই, বলো। বাকিটা না শুনলে আজ মরলেও শান্তি হবে না আমার। নাহিদের বিষয়টা মোটেই ভালো লাগেনি। মিথ্যে মিথ্যে ভদ্র হওয়া তো কাউকে ঠকানো। বলল। তুই হঠাৎ লেকচারার হওয়ার কথা কেন ভাবলি? চাইলেই তো অন্য উপায়ে মেয়েটাকে পেতে পারতি। তোর যা লম্বা হাত, তুলেও আনা যেত। শুধু শুধু এত কষ্ট করবি? ধীরস্থির কথাগুলোর আড়ালে নাহিদের সুপ্ত অনুরাগ বুঝতে বাকি নেই তীব্রর। সে সম্পূর্ণ মনোনিবেশ ব্যস্ত রাস্তা রেখে বল। মেয়ে মানুষ ফুলের পাপড়ির মতো, একটু চেপে ধরলেই ঝরে যাবে, নেতিয়ে পড়বে। সেখানে জোর জবরদস্তি মানে তো আস্ত ফুলটাই নষ্ট। তাছাড়া এমনিতে খারাপ হলেও এই বিষয়ে যে আমার চরিত্র বাধাই করার মতো, সেটা তোরা অন্তত খুব ভালো করে জানিস। তাহলে অহেতুক তুলে আনা, জোর করা, এসব করে অতদিনের রেকর্ড ভাঙতে যাব কেন? যদি আপোষে মেয়ে ধরা দেয়, তার মতো আনন্দ তুলে আনায় আছে। নাহিদ দীর্ঘশ্বাস ফেলে দুপাশে মাথা নাড়ল। মুশফিক বলল। কিন্তু শিক্ষক বাবার সমান, মেয়ে যদি এই নিয়ম মেনে তোকে আব্বার নজরে দেখে, তাহলে তো আমও যাবে, সকলাও যাবে, থাকবে শুধু আটি। তীব্র বলল। সেই সুযোগ ওকে দিলে তো। বখাটে হওয়া যেমন অসম্মানজনক, তেমন সবচেয়ে সম্মানজনক প্রফেশন হচ্ছে শিক্ষকতা। মাস্তান হয়ে যার ভয় ডরের লিস্টে থাকবো, শিক্ষক হলে সেই শ্রদ্ধায় মাথায় তুলে রাখবে। মিরাজ চিন্তিত কণ্ঠে বলল। কিন্তু ওকে চিনবে না। মুশফিক উত্তর দেয়। চিনবে কিভাবে? আমরা তোর সামনে মুখ ঢেকে ছিলাম, আর সেবারও বিট্টু মুখ ঢেকে গিয়েছিল, তবে গলা স্বর চিনতে পারে। তীব্র সূক্ষ্ম হেসে বলল। দেখাই যাক না কি হয়। আমি নিশ্চয়ই কোনো কাঁচা খেলোয়াড় হয়ে মাঠে নামতে যাচ্ছি না। পুষ্পিতার সামনে থাকবো, কিন্তু ও বুঝবে না, ধরতে পারবে না। লেকচারার তীব্র রেজা তালুকদারি, ওকে তুলে নিয়ে যাওয়া সেই বিট্টু মাস্তানের অন্য রূপ। আরমানের গলার কাছটায় খুসখুস করছে, খুব কিছু বলতে চায়। অনেকক্ষণ পর রয়ে শুয়ে পড়ল। কিন্তু তুই নিজেও জীবনে একটা প্যারাগ্রাফ মুখস্থ করেছিস কিনা সন্দেহ। ওখানে গিয়ে কি পড়বি ভাই?
বই খুলে যদি অজ্ঞান হয়ে যাস? তীব্র তপ্ত চোখে চাইল, শশব্যস্ত ঠোঁট আঙুল চেপে ধরল। মুশফিক বলল ভিন্ন কথা। গাজীপুর তুই একা গিয়ে থাকবি, আমাদের নিবি না? তীব্র মুখের উপর বলল, না, মাথা খারাপ? মেয়ে দেখলে ছুঁক ছুঁক করা বিড়ালগুলোকে সাথে নেব? ও ঠোঁট উল্টে বলল। আমরাও না হয় ভদ্র সাজতাম। তীব্র কড়া কণ্ঠ, একদম না। এই ব্যাপারে তোদের একটাকেও বিশ্বাস করি না আমি। এই, তোরা ওখানে আমার সঙ্গে দেখা করা তো দূর, আমার বাসার আশেপাশেও যাবি না। দরকার হলে আমি আসবো এখানে। এছাড়া যা কথা হবে ফোনে মনে থাকবে। ওর চেহারায় গভীরতার চিহ্ন, চাউনিতে জলজলে উষ্ণতা। বাধ্যের ন্যায় মাথা দোলালো চারজন। নাহিদকেও মাথা কাত করতে দেখে তীব্র বলল, তোর মাথা নাড়তে হবে না, তুই আমার সাথেই যাবি। বিস্মিত নাহিদ খুশিতে খলবলিয়ে বলল। সত্যি? মুখ কালো হয়ে গেল বাকিদের। মিরাজ মিনমিন করে বলল। গরুটাকে সাথে নিয়ে কি করবে? তীব্রর কাট জবাব। ঘাস খাওয়াবো, তোদের কোনো সমস্যা? ওরা আবার দুপাশে মাথা নাড়ে। এদিকে স্বস্তির শ্বাস ফেলল নাহিদ। গুলশানে মিথিলাকে নিয়ে প্রতিটি মোড় ঘুরেছে সে। প্রতিটা কোনায় ওর স্মৃতি, যা বড্ড পোড়ায় এখন। বুকের বেদনা বাড়ায় সহস্রগুণ। এই যে ও সবার সামনে হেসে বেড়ায়, প্রফুল্ল স্বরে কথা বলে, নিয়মিত আড্ডায় আসে বন্ধুদের। এসবের কারণ একটু ব্যস্ত থাকার চেষ্টা। ব্যস্ত থাকলে তবেই না সব ভুলে থাকা যাবে। মিথিলার প্রসঙ্গ আসলে তার বন্ধুমহল বিরক্ত হয়, ধমকায়। কিন্তু ওর ভিতরের ভালোবাসাটুকু কেউ বোঝে না। ভালোবেসে যে হারিয়েছে সে জানে এর জ্বালা। মেয়েটা যেমনই হোক, ওর প্রতি ভালোবাসা তো মরেনি, হয়তো মরবেও না। যাক, শহর ছেড়ে চলে অন্তত একটু ভালো থাকা যাবে। দেখা গেল ওখানেই মিলল নতুন করে বাঁচার কোনো শক্ত ভিত। রাস্তায় জ্যাম পড়েছে। তীব্র জিভ থামালো। চোখ দুটো সিগন্যালের চকচকে আলোতে রইল। মস্তিষ্কে চললে অন্য কিছু, চিন্তায় ভাবনায় চাউনিতে টলমলে কোনো প্রতিচ্ছবি তার। সেখানে একটু পরপর হানা দেয় কারো ভীত শস্ত্র মুখ। প্রথম রাতে ওকে দেখে কুকুরে বসা পুষ্পিতা, পরের বার ট্রাসে দৌড়ে যাওয়া পুষ্পিতা। তীব্র শিও মনে হাসলো, বিড়বিড় করলো, দেখা হচ্ছে ভিতু মেয়ে। মৃত্যুর থেকে পালালেও তীব্রর থেকে রেহাই পাওয়ার কথা ভুলে যাও। মুশফিক ওর দিক চোখ রেখে আস্তে আস্তে মিরাজের কানের কাছে এলো। ফিসফিস করে বলল, বিট্টুর হাবভাব সুবিধার না, ওর চোখ দুটো দেখ, কিছু আছে। এ বেটা ওই মেয়ের প্রেমে পড়েছে, আমি শিওর। শুধু ভাব কমে যাবে বলে স্বীকার করছে না। মিরাজও পাল্টা ফিসফিস করলো, আমারও তাই মনে হয়। না হলে শুধু পছন্দ বলে এত কিছু করবে কেন জানি না, কিছু বুঝতে পারছি না। বেটুকে বোঝার চাইতে হিরো আলমের ইংরেজি বোঝা সহজ। মুশফিক চোখ মুখ কুচকে মাথায় চড় মারল ওর। শালা তুই যেমন, তোর যুক্তিও তেমন। 1 মাস পর সকাল 7টা বাজে। আজ দীর্ঘদিন পর তালুকদার নিবাসে পা রেখেছেন আবুল হাসান। কিন্তু এখানে আসতে ইচ্ছেই করে না তার। তীব্র বাসায় থাকলে তো একেবারেই নয়, বরং গা রিডি করে ওকে দেখলে। আছাড় মেরে মারতে ইচ্ছে হয়। চূড়ান্ত বেয়াদব একটা ছেলে, গুরুজন মানে না, যা নয় তাই শোনায়, তুই তোকারি করে অপমানও করে। একবার তো গায়ে হাত তুলেই দিল। ইচ্ছে করে ওটাকে ঘণ্টাখানেক চাপকে সোজা বানিয়ে দিতে। কিন্তু অপারক আবুল। তীব্রর গায়ে অসুরের মতো শক্তিটা সেদিনকার থাপ্পড়ে হাড়ে হাড়ে টের পেয়েছেন তিনি। সাথে মন্ত্রীর ছেলে, কিছু করার উপায় নেই। আবার চাকরি বাঁচাতে এসব রাগঢাকের নিকটও সমান পরাজিত আবুল। শত আপত্তিতেও জামশেদের তলবে হাজিরা দিতেই হবে, মোটা মাইনে বলে কথা। এই যে আজকেও হলো। তবে বাড়ির চৌকাঠ পেরোতে গিয়ে দাঁত কিরমিরিয়ে আবেদন করলেন, অসভ্য ছেলেটা যেন বাড়িতে না থাকে। 8 ঘন্টার মতো হলেও আবুল বসার ঘরে আছেন। এর মধ্যে তীব্রকে দেখা যায়নি। এবার নিশ্চিন্ত হলেন ভদ্রলোক। যাক, তার অনুরোধ ফেলেছে। কিছু সময় পর কাজের মেয়েটি চা নিয়ে আসে, টেবিলে রেখে ফিরে যায়। জামশেদ কাজে ব্যস্ত ছিলেন। চা দেখে ওনাকে বললেন, বসো আবুল। না না স্যার, সমস্যা নেই। আহা, খাবার দাঁড়িয়ে খেতে নেই। তাছাড়া আমি তো তোমায় বসতেই বললাম, বসো। আবুল দোনামোনা করে বসলেন। চোখের ইশারায় চা নিতে ইশারা করলেন জামশেদ, কিন্তু মোড়ামুড়ি করছেন তিনি। এই চা তার গলা দিয়ে নামবে না। গতবার তীব্র যা খোঁজা দিয়েছে, এরপর তো পা জড়িয়ে ধরলেও চা মুখে দেওয়া উচিত নয়। কিন্তু মন্ত্রীর কথার উপর না বলবেন কি করে? তাহলে তো এতদিন যা ভালো বিনয়ে সেজেছিলেন সব এক ঝটকায় শেষ।
পরপর ভাবলেন বদমাস ছেলে তো বাড়িতে নেই, খাওয়াই যায়। দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে হাতে কাপ তুললেন আবুল। সেই মাত্র ঠোঁটের কাছে ধরলেন, তখনই সিঁড়িপথে গটগটে পায়ের শব্দ এলো। সঙ্গে সঙ্গে ভালো মেজাজটা দুর্দান্ত পর্যায়ে খিচড়ে গেল তার। দাঁত পিষে তিরিক্ষ মনে চোখ তুলে চাইলেন। মুহূর্তে স্তব্ধ লোচন আটকে গেল সেথায়। চোখের পাতার সাথে আঙুলগুলো কেঁপে উঠল গতিতে। প্রকোপে কাপের গরম চা নাড়া লেগে ছলকে পড়ল গায়ে। বিষয়টি জামশেদ কিছু বলতে গিয়েও ওনার দৃষ্টি দেখে থামলেন। কৌতূহলে নিজেও ফিরলেন সে পথে। অচিরে চমকে থমকে একাকার হয়ে গেলেন তিনিও। তীব্র নামছে বিট্টু মাস্তান হয়ে নয়, সম্পূর্ণ ভিন্ন সাবলীর দৃষ্টিকেও আটকে দেওয়ার রূপে। সব সময়কার অবিন্যস্ত চুল জেল দিয়ে ব্র্যাক ব্রাশ করা আজ। পরনের 3টি বোতাম খোলা শার্ট, গলা অবধি কলার ভাঁজ করে লাগানো। পরেছেও ফর্মাল প্যান্টের সঙ্গে ইন করে, চোখ চিকন ফ্রেমের ঝকঝকে চশমা। বা হাতে রূপার চেন গায়েব, সেটা চকচক করছে মেটালের ঘড়ি। পায়ে কালো বুট, অগোছালো খোঁচা দাড়িগুলো পুরোপুরি নিশ্চিহ্ন। ক্লিন শেবে মুখখানা লাগছে আরও ফর্সা সাদাটে। বেশভূষায় সব মিলিয়ে ভদ্র সভ্যতার আদর্শ এক প্যাকেজ। জামশেদ রীতিমতো বসা থেকে দাঁড়িয়ে গেলেন। বিহ্বলতায় মাথার সবখানে দপদপ করে উঠল। এদিকে মূর্তির মতো বসে থাকা আবুল ঠোঁট নেড়ে শুধালেন, স্যার, আপনার কি কোনো জমজ ছেলে আছে যাকে দেখতে হুবহু ছোট স্যারের মতন? ঘোর কাটল জামশেদের। প্রশ্নের উত্তরে কেবল ছোট্ট শ্বাস ফেললেন। ওই দিন আরেকটু হলেই তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেত। কি ভয়ানক চমক দিয়েছিল ছেলেটা, কিন্তু আজকের চমক যে ওসবও ছাড়িয়ে গেছে। জামশেদ আশ্চর্য হলেও ভেতর ভেতর মুগ্ধতায় দু চোখ ছাপিয়েছে তার। এমন গোছালো ভাবেই তো তীব্রতাকে দেখার ইচ্ছে। এই তো এখন একদম কাঁটায় কাঁটায় মন্ত্রীর ছেলেই লাগছে। স্বরাষ্ট্রমন্ত্রী জামশেদ তালুকদারের আদর্শ পুত্র যেন। সর্বদা এমন ভালো হয়ে চললে তো আকাশের চাঁদ এনে দিতেও দ্বিধা নেই তার। ভদ্রলোকের ঠোঁটের কোণে অল্প একটু হাসি ফেরে, কেউ বোঝার আগেই ধোয়ার মতো মিলিয়ে যায় আবার। তীব্র নেমে এসে দাঁড়ালো। আবুলের দিকে চাইতে শশব্যস্ত উঠে দাঁড়িয়ে গেল সে। জামশেদ গলা খাকারি দিলেন। চেনা চেনা সেই ভারী কি গলায় বললেন, তাহলে আজকে থেকে জয়েন করছো? হ্যাঁ। তিনি ওপর নিচ মস্তক দুলিয়ে বললেন, ভালো। তা থাকবে কোথায় ওখানে? থাকবো কোথাও একটা, ওইসব নিয়ে ভাবার কিছু নেই। আপনাকে যা যা করতে বলেছিলাম করেছেন তো? হ্যাঁ, না করে উপায় আছে? যাক, যাকগে, ওখানকার যিনি হেড অতিথি ডিপার্টমেন্টের ফোনকার আমার পরিচিত, ওখানে বলেছি তুমি আমার ছেলে। এরপরে সব রকম বাড়তি সুবিধা পাবে সেখানে। আশা করি আর কোনো অসুবিধা হবে না। তীব্র দায়সারা হাস্যহীন বলল। থ্যাংক ইউ। আবুল দুই বাপ ছেলের মুখ দেখাদেখি করছেন। সমস্ত কথা তালু ভেদ করে চলে যাচ্ছে ওনার। এই ছেলে ভাষাহীন, গর্হিত আর ইতর, যাকে তার মাতৃভাষায় এক কথায় বলে শয়তানের খাড়া ঝিলকি। সে হঠাৎ এমন ভেলকি দেখাচ্ছে কেন? অমন গুন্ডা গুন্ডা চেহারার ঘোল এইরকম আচমকা পাল্টে গেল কিভাবে? তীব্রর আওয়াজ পেয়ে রান্নাঘর থেকে এক পলক উকি দিলেন লুৎফা। অমনি চিৎকার করে বললেন, এ কি, এ আমি কি দেখছি? এটা কি আমার ছেলে বিট্টু? বলতে বলতে দ্রুত পায়ে বেরিয়ে এলেন তিনি। জামশেদ বললেন, আস্তে বাবা আস্তে, বাড়িতে ডাকাত পড়লেও মানুষ এভাবে চেঁচায় না। লুৎফার ওসবে কান নেই। খুব নিকট থেকে ছেলের পা থেকে মাথা অবধি দেখলেন তিনি। গদগদ গলায় বললেন, মাশাআল্লাহ, তোকে একদম রাজপুত্রের মতো লাগছে বাবা। তীব্র কপালের পাশ চুলকে বলল, রাজপুত্ররা শার্ট প্যান্ট পরতো না মা, ভুল উদাহরণ দিচ্ছ তুমি। লুৎফা হাসলেন। ছেলের দুবাহু ধরে বারবার ওকে দেখছেন তিনি। ইস, কি সুন্দর তার সন্তান, পুরো চোখ জুড়িয়ে দেওয়ার মতো দেখতে। হ্যাঁ রে, সবসময় এভাবে থাকতে পারিস না? কি চমৎকার লাগছে তোকে জানিস? তা না কি অগোছালো বখাটের মতো থাকিস? তীব্র নিঃসংকোচে বলল। আমি তো বখাটি। আবুল ধাতস্থ হয়েছেন সময় নিয়ে। চমক টমকের ধারও সামনে নিয়েছেন। কথার মধ্যে আগ বাড়িয়ে বললেন, হ্যাঁ ম্যাডাম, ঠিক কথা বলেছেন। ছোট স্যারকে মাশাল্লাহ লাগছে। সারাদিন যে মাস্তানি করে বেড়াই, এই চেহারা দেখলে কেউ বুঝবে না। ইয়ে স্যার, হঠাৎ এই বেশের কি কারণ? স্যার কি কোথাও যাচ্ছেন? সুচালু চোখে চাইল তীব্র। পূর্বের ন্যায় কর্কশ কণ্ঠে বলল, সেটা তোকে বলতে হবে? ভদ্রলোক তবদা খেয়ে গেলেন। তীব্রর এই মার্জিত বসন ভূষণ দেখে বোকামনি ভেবে নিয়েছিলেন ব্যবস্থাও তখন নরম সরম হবে। কিন্তু এই তো যেন লাউ সেই কদু। আবুল মনে মনে আরেকবার গালাগালি করে উড়িয়ে দিলেন ওকে। তক্ষুনি তীব্র ভ্রু উঁচিয়ে বলল, কি ভেবেছিস ফর্মাল জামা কাপড় পরলে? আচ্ছা, কি ভেবেছিস
ফর্মাল জামা কাপড় পরেছি বলে ফর্মাল হয়ে গেছি? আমি শুধু কাপড় পাল্টেছি, ক্যারেক্টার পাল্টাইনি। হাতটা আগের মতোই টনটনে। 19-20 দেখলেই যে কারো গালে পড়তে 1 সেকেন্ড লাগবে না। আবুল মুখটা তচ্ছ অপমানে থমথমে হয়ে এলো। জামশেদ সূচক শব্দ করলেন, না, এই ছেলে বদলাবে না। প্রসঙ্গ পাল্টানোর প্রয়োজন বোধ করলেন লুৎফা। না হলে বাবা ছেলের তর্কের কোনো ভরসা নেই, আবার শুরু না হলে হয়। তীব্র মনোযোগ ঘোরাতে বললেন, গাজীপুর কেন যাচ্ছিস বললি না যে বাবা? ওর জবাব, সময় হলে বলবো, আসি এখন। সাবধানে যাস, পৌঁছে একটু জানাস আমায়। তীব্র এই কথা নিশ্চয়তা দিল না, উত্তরবিহীন বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। এদিকে ঘটনার আদ্যপ্রান্ত না বুঝলেও যতটুকু বুঝেছেন তাতেই প্রসন্ন আবুল। তীব্র কোথায় যাচ্ছে ওখানেই থাকবে, মানে আপাতত রাস্তা মোটামুটি পরিষ্কার। এই সুযোগে মন্ত্রীর ব্রেনটা আরো ভালো করে ওয়াশ করা যাবে, সাথে নিজের আঁখের চাও গোছানো যায় যদি। কিন্তু প্রশ্নটা রয়ে গেল, মাস্তানটা যাচ্ছে কই? ইদানিংকাল একটু বেশি শুষ্ক মরুভূমির ন্যায় জীবনের স্বাদ পাচ্ছে পুষ্পিতা। অভাগের মতন যেদিকে চায় টলমলে সাগরও শুকিয়ে আসে। যাই করতে যাচ্ছে, যাই ভাবছে, কোনো কিছুতেই কোনো সুস্থ সুরাহা হয় না। এই যে প্রথমে ভেবেছিল ন্যাশনাল সরকারিতে ভর্তি হওয়ার কথা, অথচ হলো না। সীমিত সিট সংখ্যা হলেও চান্স হয়নি। বাধ্য হয়ে আগের চেয়ে তুলনামূলক সস্তা দেখে একটা কলেজে ভর্তি হতে হয়েছে। এখানে ইন্টারমিডিয়েটের পরপরই অনার্সে ভর্তির সুযোগ, অর্থাৎ কলেজ ভার্সিটি একই সঙ্গে। তাই হল্লা হল্লিও প্রচণ্ড। আজকেও ক্লাসরুম উচ্চ শোরগোল, ছেলে মেয়ে সকলের হইচই আড্ডায় মুখরিত সব। এদিকে মাথা ধরে যাচ্ছে পুষ্পিতার। খারাপ মন আরও তেতিয়ে আসছে। বই থেকে একবার মুখ তুলে চাইলো, নিরন্তর হাসাহাসি চলছে অনেকের। এক একটি বন্ধ মহলে সে কি গল্প। পুষ্পিতার মুখে আধার নামলো নুহাকে মনে করে। আজ প্রায় 20 দিন হচ্ছে দুজনের শিক্ষা প্রতিষ্ঠান আলাদা। নুহা ভার্সিটিতে আর সেই নর্মাল কলেজে। ক্লাসে বেঞ্চে প্রতিটা জায়গায় ওকে মনে পড়ে, কত কষ্ট করে ধরে বেঁধেছে মনটাকে এখানে চিকিয়ে রাখছি ও। এই 20 দিনে একটা মাত্র ভালো ঘটনা ঘটেছে ওর সাথে। আয়শা খাতুনের কথা মতো একটা টিউশনি খুঁজে দিয়েছেন। মেয়েটা 4র্থ শ্রেণীতে পড়ে, মাসে কেবল 2500 টাকা দিবেন। এ দিয়ে যাতায়াত আর বাদ বাকি খরচটুকু আরামসে চলে যাবে। কিন্তু পুষ্পিতা মরিয়া অন্য চিন্তায়। প্রতি 6 মাসের মাথায় যে কতগুলো টাকা জমা দিতে হবে সেসব কোথায় পাবে ও? আরও তো কিছু টিউশনি দরকার এখন। দীর্ঘশ্বাস ফেলল পুষ্পিতা, একবার শূন্য গলায় হাত বোলালো। জন্ম থেকে গলায় যে চেইনটা মায়ের বলে দিয়েছে, আজ পরিস্থিতির কারণে সেটাও বেঁচে দিতে হলো। যদিও সেই মহিলাকে অনেকভাবে অনুরোধ করেছে ও, কিছুতেই যেন চেইনটাকে অন্য কোথাও বেঁচে না দেন। যখন হাতে টাকা আসবে ঠিক ছাড়িয়ে আনবে গিয়ে। কিন্তু কবে আসবে ওই দিন? আর উনি বা ওর অনুরাগ রাখবেন তো? তার অগাধ চিন্তার মধ্যে হুটোপুটি করে এসে দাঁড়ালো একজন। হড়বড় করে বলল, এই পুষ্পিতা, জানো কি হয়েছে? পুষ্পিতার ধ্যান ভাঙলো, চাইলো চোখ তুলে। তনুজা শ্বাস ফেলছে ঘন ঘন। মেয়েটা দেখতে কিউট, সাইজও ছোটখাটো, একেবারে কোমর অব্দি লম্বা চুলগুলো সবসময় 5 ক্লিপে কয়েদ করে রাখে। এখানে আসার পর এক একটা মেয়ের সঙ্গে আলাপ করেছে ওর, তাও তনুজা মিশুক চঞ্চল বলে, কিছুটা নোহার মতো স্বভাব। পুষ্পিতা মেলে রাখা বই বন্ধ করলো, জানতে চাইলো, কি হয়েছে? তনুজার চোখ আগের চেয়ে প্রকট হলো এবার। অবাক হয়ে পড়ল, এমা, তুমি কিচ্ছু টের পাওনি? না তো, কিছু হয়েছে? কি বলছো? এতক্ষণে ক্লাসের সবাই সব দেখে ফেললো, আর তুমি কি না? আল্লাহ, তুমি তো আমার চিন্তার চাইতেও নিরামিষ। পুষ্পিতা ঠোঁট উল্টায়, অসহায় চোখে যায়। সে যে ধ্যান জ্ঞান বিসর্জন দিয়ে ভবিষ্যৎ নিয়ে ভাবছিল, কোনো কিছুর খেয়াল থাকবে কিভাবে। তনুজার মুখটা স্ফীত হয়ে এলো, চোখের চাউনিতে উদ্বেলিত ঝলক এনে বলল, আমাদের কলেজে না নতুন লেকচারার এসছেন, সম্ভবত অনার্সের ক্লাস নেবেন। কি দারুণ দেখতে জানো, আমরা সবাই উকি মেরে মেরে দেখে এসেছি। আমি তো ওনাকে দেখার পর একটা জিনিসই মন প্রাণ থেকে চাইছি, উনি যেন আমাদের ডিপার্টমেন্টের লেকচারার হন। অবশ্য হওয়ার চান্স 200%। আমাদের স্যারের অফিসেই বসে আছেন যখন, মনে তো হচ্ছে আমার চাওয়াই ফলবে। তনুজা যত উত্তেজিত হয়ে খবরটা জানালো, পুষ্পিতা ততটাই বিরস গলায় বলল, ওহ। নিমিষে সব ফুর্তি মাটি হলো মেয়েটার। ভ্যাবাচাকা খেয়ে ভ্রু কুচকে বলল, ও, আর কি বলবো? স্যারকে দেখবেও না? ক্লাস নিলে তো দেখতেই পারবো। পুষ্পিতা নিষ্প্রভ মৃদুস্বর। তনুজা বিরক্তি গলায় বলল, তুমি এমন কেন? সারাক্ষণ ক্লাসের বইতে মুখ গুজে থাকো। এর বাইরে একটা রঙিন দুনিয়া আছে পুষ্পিতা, সেটাও তো দেখতে হবে নাকি? পুষ্পিতা আলগোছে হাসলো, কণ্ঠ উদাস।
সবার দুনিয়া তোমার মতো রঙিন হয় না তনুজা। কারো দুনিয়ার পুরোটা শুধু সাদা কালো থাকে। এত শক্ত শক্ত কথা বলে লাভ নেই, আমি বুঝবো না। এর থেকে এসো, আমার সাথে এসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এখন কি করব? আহ, এত কথা বলো না তো, এসো তো। তনুজা হাত টেনে টুনে নিয়ে চলল ওর। পুষ্পিতা অনিচ্ছায় পা বাড়ালো। কারো মুখের ওপর না বলা কোমল মনের সাধ্য নেই। সাদা দেওয়ালে লাগানো নেম প্লেট বড় করে লেখা ফোরকান আহমেদ, অর্থনীতি ডিপার্টমেন্টের হেড তিনি। সদিত কক্ষের ভেতরে আরো কয়েকজন পুরুষ বসে, কলেজ প্রিন্সিপালও রয়েছেন। তনুজা পুষ্পিতাকে নিয়ে দেওয়ালের এক কোণা ঘেঁষে দাঁড়ালো, মাথাটা হালকা খরগোশের মতো নামিয়ে উকে দিল ভেতরে। কলেজের মেয়েগুলো বেশি খুরখুর করছে এখানে, যাতায়াতের ছুতোয় বারবার আসা যাওয়া ওদের। পুষ্পিতার চোখে মুখে অনীহা, তার মাথায় শুধু টাকার চিন্তা ঘুরছে। সেখানে দেখতে সুন্দর সার দিয়ে ওরই বা কি লাভ? তনুজা ফিস ফিস করে বলল, ওই দেখো পুষ্পিতা, প্রিন্সিপাল স্যারের বাম দিকে যে ইয়াং লোকটা বসে আছে, উনিই নতুন টিচার। পুষ্পিতা অমন অনীহ চোখেই তাকালো। বয়স্ক মাঝ বয়সী মোটাসোটা কাঁচা পাকা দাড়ির লোকগুলো পড়িয়ে নজর পৌঁছালো দর্শনের সূত্র তীব্রর উপর। ফোরকানের সঙ্গে কথায় মগ্ন সে। সভ্যতার বসার ধরন, সৃষ্টতার বাচনভঙ্গি। তনুজা ওর দিকে একদিনে চেয়ে রইল, প্রশংসার ঝুড়ি খুলে বলল, আমি ইন্টারনেটে এক্ষুনি পড়েছি, এরকম হ্যান্ডসাম টিচার এই কলেজের জীবনেও দেখেনি। সব একটা দাদার বয়সী। আর ওনাকে দেখো পুষ্পিতা, কি দেখতে! মাথার ছোট্ট ছোট্ট সোনালি চুলগুলো যেন মস্ত বড় ফ্রেম, একটা দারুণ বর্ডারের রং যেন একটা ডিজাইনকে মোহময় করতে পারে। ঠিক তেমন চশমার ফ্রেমটা চেহারার সাথে একেবারে মানানসই। হাসিটা দেখো, হাসিটা, এই হাসিটা দেখলে আমার পরীক্ষার পাশ করাই দুঃসহ হয়ে যাবে। আমি মনে হয় গেছি, বুঝলে, পুরো দমে ক্রাশ খেয়ে ফেলেছি। পুষ্পিতা সবটা মনোযোগ দিয়ে শোনে, জিভ কাটলো, মিনমিনে গলায় পিক্কটের মতো বলল, এভাবে বলতে হয় না তনুজা। উনি আমাদের শিক্ষক, আর শিক্ষক মা বাবার সমান। মোটা গলার ডাক শুনে হন্তদন্ত কদমে ছুটে এলেন ভদ্রলোক, বড় বিনয়ে বললেন। অফিসে তখন ফোরকান, প্রিন্সিপাল, মকবুল সাহেব আর তীব্র বসে। বাকিরা নেই অনেকক্ষণ। তীব্রর সঙ্গে আলাপ শেষে বেরিয়েছে তারা। মকবুল বললেন, গফুর মাথা কাত করলেন, তারপর বেরিয়ে গেলেন দ্রুত। অফিস কক্ষের সামনে ছুকছুক করা যতগুলো মেয়ে ছিল কষে ধমক দিল ওদের। সেই ধমকে রুহ উড়ে গেল পুষ্পিতার। কলেজ পড়ুয়া ছোট ছোট মেয়েরা ছুটে ঢুকে গেল ক্লাসে, কিন্তু প্রভাব পড়ল না তনুজাতে। সে শক্ত হয়ে দাঁড়িয়ে, দৃষ্টিযোগল তীব্র দিকে আবদ্ধ। পুষ্পিতা খপ করে ওর হাত চেপে হাঁটা ধরল। অনেক দেখেছো, এবার চলো ভাই, এত ধমক খাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। তনুজা মানা করেনি, পা বাড়ালেও কটমট করলো মকবুলের ওপর। বলল, এই বুইড়া বেটার কথা শুনলে, গুরুত্বপূর্ণ আলোচনা বললে কেউ এখান থেকে হেঁটে যেতেই পারবে না। পুষ্পিতা সে একই কথা আওড়ালো, এইভাবে বলতে নেই, উনি আমাদের স্যার। আরে রাখো তোমার স্যার, তুমি এনাকে চেনো না। ওই বেটা আমাদের কলেজ লাইফ পুরাই তেজপাতা মানিয়েছে। ফোন অবধি আনলে নিয়ে যেত জানো, কত হাত পায়ে ধরতাম, তারপর মন চাইলে দিত, আর মন না চাইলে গার্জেন ডেকে পাঠাতো। এই তো কলেজের ছিঁড়ি, তাতে আবার রেস্ট্রিকশন কিসের! আর এখন কি করলো দেখলে? আমি নতুন নতুন ক্রাশ খেলাম, তাকে একটু ভালো করে দেখছি, তাতেও সমস্যা। ইচ্ছা করছে বুইড়া বেটা সাদা দাড়িগুলো ধরে ঝুইলাপ পড়ি। পুষ্পিতার এসব শুনে নিজের কান দুহাতে চেপে ধরতে মন চাইল। তনুজা কাঠখোট্টা, তাই বলে এত। শিক্ষক টিক্ষকও মানবে না, স্যারের দাড়ি ধরে ঝুলে পড়তে চায়। ছি ছি। তনুজা হঠাৎ থেমে দাঁড়ায়। পুষ্পিতাও দাঁড়ায় ওর দেখা দেখি। কখন? ওই যে শিক্ষক বাবা মায়ের সমান বললে না। সে নিষ্প্রভ আওড়ালো, এভাবে বলতে নেই, উনি আমাদের স্যার। কখন বলে তো ছিলাম, কিন্তু তুমি শুনবে বলে মনে হচ্ছে না। একদম ঠিক ভাবছো, শুনবো তো নাই। তনুজা হাসলো, দুগাল ফেপে উঠল তাতে। আনন্দ চিত্তে বলল,
তুমি আমার বাবার বয়স জানো? আমি তার সব থেকে ছোট মেয়ে। ওনার বয়স এখন 60-এর কোঠায়। আর স্যারের বয়স কত হবে? বড়জোর 28-29। আচ্ছা ধরলাম 30। আমার বাপের হাঁটুর বয়সী স্যার। তাহলে কোন দুঃখে তাকে বাপের সমান মানব শুনি? পুষ্পিতা রা করলো না, চুপচাপ শুনে গেল। কিছু বললেও এই মেয়ে শুনবে না, এতক্ষণ ঝেড় বুঝেছে। তনুজা হই হই করে বলল, সব থেকে বড় কথা, এখন যুগ পাল্টেছে পুষ্পিতা। এই যুগে স্যারকে কেউ বাবা মায়ের চোখে দেখে না। এখন ভাইয়া থেকে ছাইয়া, আর স্যার থেকে হ্যাঁ গো গো ওগো, শুনছো? পুষ্পিতা তাজ্জব হয়ে বলল, কি তোমার মাথা আছে না গেছে? কি বলছো নিজের জানো? তনুজা বলল, জানবো না কেন, অবশ্যই জানি। আমার এক কাজিন তো টিচারের সাথেই বিয়ে হয়েছিল, তাদের একটা বাচ্চাও আছে। পুষ্পিতা অসহায়ের মতন শুনে যাচ্ছে, হু হা নেই। তার চোখে মুখে নিস্পৃহতা দেখে তনুজা বিদিষ্ট হয়ে বলল, উফ আল্লাহ, তুমি এত ব্যাকডেটেড কেন? ব্যাপার না, আমার সাথে মিশছো না, আমি আস্তে আস্তে সব শিখিয়ে দেবো। ফোরকান আহমেদের ঠিক পেছন বরাবর একটা কাঠের তৈরি বইয়ের সেলফ আছে, পুরনো তবে ছোট ছোট কাচ বসানো প্রতিটি তাকে। তীব্র কান ভদ্রলোকের কথাতে রইল, চোখে দৃষ্টি সেদিকে। ওষ্ঠপুট সাবলীল, অথচ চাউনিতে ওর চকচকে হাসি। সে কাচের মধ্যে স্পষ্ট ফুটে আছে পুষ্পিতার বিম্ব। ওই তো করিডোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তনুজার বকবক শুনছে সে। কি নিষ্পাপ তাকানোর ধরন, যেন কিচ্ছুটি বোঝে না। কিন্তু এই মেয়ে আসলে কি, সেটা তার মতো ভালো লোক জানে। মাত্র দুবার দেখাতেই মাস্তান বিট্টুকে ভদ্রতার মুখোশ পরিয়ে বসিয়ে রেখেছে এখানে। তীব্র নিম্নাষ্ঠ দাঁতে কামড়ালো, তর্জনী দিয়ে চশমা ঠেললো ঈষৎ। ঠোঁটে সূক্ষ্ম হাসির ছোঁয়া বহাল রেখে ভাবলো, খুব কাছাকাছি এসেছি মৃত্যু মেয়ে। আমাকে এখানে টেনে আনার খেসারত এবার প্রতি প্রহর দেবে তুমি। তন্মধ্যে মকবুল সাহেব বিদায় নিলেন। কিছু কাজ আছে ওনার। পরপরই ডাকলেন ফোরকান। মিস্টার তালুকদার। তীব্র চোখ ফেরালো, মৃদু জবাব। জি। উনি প্রস্তাব ছুড়লেন, চলুন আপনাকে ডিপার্টমেন্টের স্টুডেন্টদের সাথে আলাপ করিয়ে দেই। মুচকি হাসলো সে, দাঁড়িয়ে পড়ল। নিশ্চয়ই। তারপর পথ দেখিয়ে বলল, আপনি গুরুজন, আপনি আগে যান। ফোরকান বিস্মিত, বিমোহিত সাথে। তীব্রর পরিচয় তিনি জানেন, তাই তো এমন তোষামত। না হলে কত টিচার এলো গেল, এতটা সময় কখনো নিজের কক্ষে বসিয়ে খাতির করেন না উনি। করার দরকারই বা কি? কিন্তু এ ছেলে কত বড় লোক, তার উপর সাক্ষাৎ মন্ত্রীপুত্র, অথচ বিন্দুমাত্র অহংকার নেই। আহা কি শিক্ষা, কি ভদ্রতা! তিনি আপ্লুত হেসে বললেন, আগে পরে নয়, চলুন একসাথে যাই। তীব্র ঘাড় নাড়ে, পাশে পা মিলিয়ে বলে, একটা কথা বলার ছিল আপনাকে। জি জি নিশ্চয়ই, বলুন। আপনাকে আমার বাবা কিছু বলেছেন? জামশেদ স্যার, কি ব্যাপার বলুন তো। ফোরকান থামলেন, মিনিট কয়েক মনে করার চেষ্টা করেই উদ্বেগ নিয়ে বললেন, ও হ্যাঁ, ওই ব্যাপারটা তো আপনার আসল পরিচয় যাতে আমি কাউকে না বলি। আমি আপনার যে জামশেদ স্যারের ছেলে সেটা। জি, কারণটাও তো বলেছে আপনাকে। হ্যাঁ শুনলাম। আর সত্যি বলতে কথাটা শোনার পর থেকেই আপনার উপর আমার অন্যরকম ইন্সপিরেশন কাজ করছে মিস্টার তালুকদার। এমন আহামরিক চিন্তাধারায় কিন্তু সকল হয় না। যারা বাবার বিশাল নাম ডাক পরিচয় লুকিয়ে আত্মসম্মানের সাথে নিজের কিছু করতে চায়, আমি আপনাকে মন থেকে এক্সপিরিয়েন্স করতেছি। আর আপনি রিল্যাক্স থাকুন, আমি কাউকেই জানাবো না। শিষ্টাচারে ভরপুর হাসি থামল তীব্রর, সংক্ষেপে জানালো, থ্যাংক ইউ। উচ্চ রবের ক্লাসরুম স্তব্ধ হয়ে গেল ফোরকান আহমেদ প্রবেশ করার সাথে সাথে। পেছনে তীব্র ঝুঁকল ওনার। শিক্ষার্থীরা বসা থেকে তটস্থ বেগে দাঁড়িয়ে যায়। সমস্বরে আওড়ালো, সালামু আলাইকুম স্যার। ভদ্রলোক উত্তর দিলেন সালামের, হাত ইশারায় বসতে বোঝালেন সবাইকে। তনুজা তীব্রকে দেখতে চোখ কপালে তুলে বলল, এর মানে উনি আমাদের ডিপার্টমেন্টের স্যার। আল্লাহ, খুশিতে মরেই যাব আমি।
পুষ্পিতা শুনল, নীরবে মাথা নাড়ল দুপাশে। এই জীবনে স্যার দেখলে কোনো ছাত্রীকে সে এমন করতে দেখেনি। এই মেয়ে পাগল, নির্ঘাত পাগল। স্যারের মতো সম্মানীয় ব্যক্তিকে জড়িয়ে কি সব বলে, তবা তবা। উপস্থিত সবার চোখ মুখ ব্যগ্র আগ্রহী। ফোরকান আহমেদ তীব্রকে দেখিয়ে ঘোষণার মতো বললেন, মিট উইথ ইউর নিউ লেকচারার মিস্টার তীব্র রেতা তালুকদার, গ্র্যাজুয়েশন ইন ক্রমিক্স। সবগুলো নজর একযোগে তীব্রর দিকে বর্তালে অপ্রস্তুত হয়ে যায় সে, কিন্তু ধরা দেয় না। তামাটের ঠোঁট দুদিকে স্বল্প ছড়িয়ে মৃদু হাসল, ছোট করে বলল, হ্যালো। ফোরকান ওকে বললেন, মিস্টার তালুকদার, আপনি চাইলে কিন্তু আজকে থেকে ক্লাস নিতে পারেন। এতে খুব দ্রুত ফ্রিও হয়ে গেলেন আপনার স্টুডেন্টদের সাথে। তীব্রর মুখের ওইটুকু হাসিটা সাহসে ধপধপ করে নিভে যায়। ছোট্টখাট্ট বাজ আছড়ে পড়ে তালুতে।